আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছি, আমার বয়সী এক মহিলার সাথে তুই প্রেম প্রেম খেলছিস? পাশ থেকে এসা ফিক করে হেসে দিয়ে বলল। আদ্র তবদা খেয়ে বলল, হোয়াট? আমার বয়সী মহিলাকে? আর ওটা তো তোরই আপু। এসা মুখ কুচকে বলল, তোরি আপু? ওই বেদ্যপ মহিলা, তুই ভ্যাঙ্গাস কেন? তা তুই তোরি আপুকে ওভাবে শকুনের নজরে কেন দেখছিস? আদ্র বিষম লেগে বলল, কি বলছিস? শকুনি নজর কেন দেখুম? আমি কি শকুন নাকি? মিলি বলে উঠল, আচ্ছা স্যার, শকুনি না কুত্তার নজর? তুই ওনাকে কুত্তার নজরে কেন দেখেছিস? আবার বলছিস পরি পরি, কাহিনী কি মামা? আদ্র থতমত খেয়ে বলল, শকুন, কুত্তা আর কি আছে সব খেতাব দিয়ে দে আমারে। রাম পাঠা, ছাগল, খাটাস, হবিস, ডাস্টবিন, ড্রেন। ছি, হ্যাঁ, এগুলো সব তুই। তোরা আমার ফ্রেন্ড নাকি ডাস্টবিনের ময়লা? এসা বিরস মুখে বলল, হইছে, এত ভালো স্বাস্থ্য হবে না। আগে বল কাহিনী কি? তো তোরিয়া আপু কেন এভাবে দেখছিল? পুরাই মগা মগা লাগছিল তোকে। আদ্র কাদো কাদো মুখ করে এশার পানে তাকালো। এসা মুখ বাঁকিয়ে বলল, সত্যি কথা দোস্ত, তোরে সত্যি মগারামের মতো লাগছিল। আদ্র মুখ চুলকে বলে উঠল, আমায় নিয়ে তোরা পছাচ্ছিস, আবার আমি কিনা তোদের কাছে বলবো কাহিনী কি? অসম্ভব। এই বলেই হাঁটা ধরল আদ্র। পেছন থেকে এসা আর মিলি খুব মুখ চাচাই করে টেনে ধরলো আদ্রের শার্ট। আদ্র টান খেয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। আরেকটু হলেই তার শার্টের 12টা বেজে যেত। রেগে পেছন ফিরে তাকাতেই দাঁত কেলিয়ে হাসলো এশা আর মিলি। এশা দাঁত কেলিয়েই বলতে লাগলো, বল না দোস্ত, কি কাহিনী? মিলিও এশার ন্যায় দাঁত কেলিয়ে হেসে হেসে উঠল। হ্যাঁ রে দোস্ত, বল না। দুজনের দাঁত কেলানো হাসিতে আদ্রের রাগ গলে গেল। সে বেশ আবেগ নিয়ে বলতে উদ্যত হলো তরির কথা, যা দেখে এশা আর মিলিও ভীষণ সিরিয়াস হয়ে উঠল তার কথা শোনার জন্য। তিনজনেই এবার কাছাকাছি এগিয়ে এসে দাঁড়ালো। আদ্র মুখে লজ্জা মিশ্রিত হাসি রেখে বলতে লাগলো, আমি না ক্রাশ খেয়েছি তোরিয়াপুর উপর, বলতে পারিস প্রেমেই পড়েছি। জানিস কি সুন্দর করে হাসেন উনি, আবার কথা বলার ভঙ্গি আমার হৃদয় ফুটো করে দিয়েছে গাইস। আর জানিস একটু আগে কি হয়েছে? উনি তো আমার গালে আলতো করে হাত স্পর্শ করেছেন। ইস, আমার যে কি লজ্জা লাগছিল না, বলে বোঝাতে পারবো না। আদ্র কথাগুলো বলতে বলতে লজ্জায় মুখ ঢেকে নিল। আর অমনি শুরু হলো ভুবন কাঁপানো হাসি। এশা আর মিলি একসাথেই হু হা করে হেসে উঠল। দুজনের বিকট সাহসীর শব্দ আদ্র ভ্যাবাচাকা খেয়ে মুখ তুলল। দুজনের দিকে বোবা চোখে তাকাতেই এশা আর মিলি চর থাপ্পড় দিতে লাগলো তাকে। আদ্র মার খেয়ে কুকড়ে যেতে মিলি বলে উঠল, ক্র্যাশ খেলি, তাও এত সিনিয়রের ওপর। উনি বয়সে তোর থেকে কম করে হলেও 4-5 বছরের বড় গবেট। এতই যখন শখ তোর, তাহলে আমার নানির ওপর খেতিস, তাও মান না তো। আদ্র অসহায় মুখ করে কিছু বলতে নিলেই এশা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, ওর নানের থেকে আমার দাদি তো আরো বেশি সিনিয়র। তুই চাইলে আমি কথা বলে দেখতে পারি, কি বলিস? আদ্র বোবা চোখে এশার দিকে তাকিয়ে বলে উঠল, আমি বেঁচে আছি কেন, কুত্তে কামিনে। আদ্র মুখ কুচকে প্রস্থান করল, যাতে এশার মিলির হাসির তীব্রতা আরো কয়েক গুণ করে বেড়ে গেল। ভোর 5টা, ফজরের আজান কানে ভেসে আসছে নাজমা বেগমের। 2-1 এপাশ ওপাশ করে উঠে বসলেন তিনি। অজু করে নামাজ পড়তে হবে। আজ সন্ধ্যায় সানিয়ার হলুদ হবে, তার আগে ছেলে মেয়েরা মজা করে রং খেলবে। অনেক প্রস্তুতি বাকি। ফজরের নামাজটা শেষ করে কাজে হাত লাগালে অনেক কাজই এগিয়ে থাকবে, তাই করতে হবে। বাড়ির লোকরাও আর কতদিন সামলাবে, কতটুকুই বা বুঝবে। এইসব ভাবতে ভাবতেই বিছানা ছাড়লেন নাজমা বেগম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে সোজা চলে এলেন নামাজের স্থানে। তোয়ালে দিয়ে হাতের পানি মুছতে মুছতে চোখে পড়ল কে যেন বসে আছে নামাজের পাটিতে। নাজমা বেগম মৃদু হাসলেন, এ নির্ঘাতে হীর হবে। মেয়েটা 2 দিন ধরে ফজরের সময় এসে হুট করে হাজির হয়ে যাচ্ছে। হীরকে নামাজ পড়তো আসতে দেখলে নাজমা বেগমের আত্মা সন্তুষ্ট হয়ে ওঠে। এক অদ্ভুত শান্তি পান তিনি। নামাজের নিয়ত করাই নাজমা বেগম আর কথা বললেন না। হীরের পাশ ঘেঁষে এসেই 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। সালাম ফিরিয়ে মোনাজাত ধরবেন এমন সময় মনে হলো তার পাশে হীর নয়, কণিকা বসে আছে।
নামাজ পড়ছে। কণিকা মনে হতেই নাজমা বেগমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তিনি আতঙ্কে কেঁপে উঠলেন। পুনরায় ভয়ার্থ দৃষ্টি নিক্ষেপ করলেন কণিকার দিকে। হয়তো তার চোখের ভুল হবে, কিন্তু না, তার মনকে ভুল প্রমাণ করল তার চোখ। মস্তিষ্ক জানান দিল এ তার ভুল নয়, কণিকা বাস্তবেই উপস্থিত আছে এখানে। নাজমা বেগম সাহস করে হাত রাখলেন কণিকার কাঁধে। মনে হচ্ছে কণিকাকে ছুতেই ভ্যানিশ হয়ে যাবে সে, কিন্তু তাও হলো না। উল্টে তাকেই ভরকে দিয়ে কথা বলে উঠল কণিকা। আপা, কেমন আছো তুমি? কতদিন হয়ে গেল আমরা দুই যা একসাথে নামাজ পড়ি না। আজ ভীষণ ইচ্ছে হলো তোমার সাথে নামাজ পড়তে, আজ চলেই এলাম। আমি এসেছি বলে কি তুমি রুষ্ট হলে আপা? নাজমা বেগম কেঁপে উঠলেন। তার হাত পা কাঁপছে, অবশ হয়ে আসছে শরীর। কথা বলতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তাতেও যে ভীষণ কষ্ট হচ্ছে তার। এটা সত্যি কণিকা। কণিকা সত্যিই এসেছে, তার সঙ্গে নামাজ পড়েছে। কণিকা সত্যিই এসেছে। কতগুলো বছর কেটে গেল। সেই কাল রাত পেরোলো, আজ 12 বছর হয়ে গেল। তারা একসাথে থাকাকালীন কণিকাও রোজ ঠিক নামাজের সময় এসে হাজির হতো। তার বড় সাধ ছিল দুই যা বুড়ি হলেও ঠিক এভাবেই একসাথে নামাজ পড়বে। এসব ভাবতে ভাবতে ভেতরটা ডুকরে কেঁদে উঠল নাজমা বেগমের। তিনি ফুঁপিয়ে উঠলেন চাপা কষ্টে। কণিকা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নাজমা বেগমের দিকে। নাজমা বেগম কাঁদছেন, অঝরে কাঁদছেন তিনি। কষ্টে তার ভেতরটা হাহাকার করে ফেটে যাচ্ছে। এমন দুটো মানুষকে ওরা কি করে এতটা নৃশংসভাবে মেরে ফেললো? একটু কি দয়া মায়া হয়নি ওদের? একটুও না। গিন্নি, ও গিন্নি, গিন্নি চোখ খোলো, কি হয়েছে তোমার গিন্নি? শেষের ডাকটা বেশ জোরেই ডাকলেন আজিম সাহেব, যার দরুন ঘুম ভেঙে গেল নাজমা বেগমের। তিনি চোখ খুলে নিজের স্বামীকে আবিষ্কার করতে চমকে উঠলেন। শোয়া থেকে ধরপড়িয়ে উঠে বসলেন। বড় বড় দম ফেলে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলেন। আজিম সাহেব অবাক চোখে নাজমা বেগমের দৃষ্টি অনুসরণ করতে লাগলেন। কি খুঁজছেন তিনি? কি হয়েছে তোমার? দুঃস্বপ্ন দেখেছো? পানি খাবে? আজিম সাহেব নাজমা বেগমের দৃষ্টিতে উত্তর খুঁজে না পেয়ে বলে উঠলেন কথাগুলো। নাজমা বেগম স্থির হয়ে গেলেন। আকস্মিক কি ভেবে স্বামীকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বাস্তবে কণিকা আসেনি, কণিকা তার স্বপ্নে এসেছিল। স্বপ্নেই তার সাথে নামাজ পড়েছে। কথাগুলো ভাবতে আরো কান্না পেয়ে গেল নাজমা বেগমের। কণিকা বাস্তবে কি করে আসবে? মৃত মানুষ বাস্তবে আবার কি করে ফিরে আসে? আমি কণিকাকে স্বপ্নে দেখেছি গো। আমার কণিকাকে আমি স্বপ্নে দেখেছি। ও স্বপ্নে এসেছে, আমার সঙ্গে নামাজ পড়েছে, মাঝে পাটিতে বসে। আজিম সাহেব মৃদু হাসলেন। গিন্নির মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে উঠলেন, তা বেশ তো, কণিকা তোমার স্বপ্নে এসে নামাজ পড়েছে, সে তো খুবই ভালো কথা গিন্নি। তাতে তুমি খুশি না হয়ে কাঁদছো? পাগলি আমার। আমার মন বলছে কণিকা এবং রিয়া দুজনেই পরপারে খুব ভালো আছে, তাই হয়তো তুমি এমন স্বপ্ন দেখছো। আমি জানি না। আচ্ছা, জানতে হবে না। এবারে একটু থামো তো, এত কাঁদতে নেই, শরীর খারাপ হয়ে যাবে। এই নাও পানি, খেয়ে নাও। ভোরের স্বচ্ছ আলো চোখে পড়তেই ঘুমে ডুবে থাকা মস্তিষ্ক সামান্য বিরক্ত বোধ করল। আর সেই বিরক্তি প্রকাশ করতেই চোখজোড়া অতি দ্রুত কুঁচকে গিয়ে মুহূর্তেই আবার স্বাভাবিক হয়ে গেল। হীর নড়ে চড়ে চোখ বুঝেই হাত রাখল চোখের সামনে। প্রকৃতি তার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে। হঠাৎ চোখ মুখে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, আবার হঠাৎ করেই অন্ধকারে ঢেকে যাচ্ছে ঘরময়। হীর অতি কষ্টে চোখ খুলে তাকালো। প্রকৃতির এই খেলা বড় বিরক্ত লাগছে তার। সকাল সকাল ফাজলামো হচ্ছে। হঠাৎ ঘুমের ব্যাঘাত ঘটায় মাথা ঝিমঝিম করছে তার। মাথা ভার হয়ে আসছে। গায়ের চাদর সরিয়ে অলস শরীর নিয়ে উঠে বসল সে। ঘুম জড়ানো চোখে আপাতত একরাশ বিরক্তিরা উকি ঝুঁকি দিচ্ছে। সেই বিরক্তির বহিঃপ্রকাশ কপাল কুঁচকে গিয়েছে। প্রকৃতির এমন লুকোচুরি খেলার প্রতিবাদ জানাতে কপাল কুঁচকেই চারপাশে নজর বুলালো সে। খোলা জানালা এবং ব্যালকনির দরজার ফাঁক ফোকর থেকে অতি কষ্টে সরু আকার হয়ে সূর্যের আলো ছড়িয়েছে। এই আলোই তো তার ঘুম ভাঙার কথা নয়। মনে হচ্ছে তো কেউ ইচ্ছে করে তার চোখে আলো দিয়ে তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। এবার আর বিরক্তি নয়, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল তার মুখে। তড়িঘড়ি বিছানা ছেড়ে এর একটা বিহিত করতে হবে। কাঁচা ঘুমের এমন 12টা বাজিয়ে কি উদ্ধার হলো তার?
হীর তড়িঘড়ি বিছানা ছাড়তে নিলেই আচমকা কেউ তার সামনে এসে দাঁড়ালো। এমতো অবস্থায় হীর তার সামনে আচমকা কাউকে আশা করেনি। প্রথম দফায় চমকে গেলেও পরের দফায় অবাক হলো। লম্বা সুঠাম দেহের অধিকারী সে। অফ হোয়াইট শার্ট, ব্লু প্যান্টের সাথে ইন করা, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, ডান হাতে সিলভার রঙের চিকন একটা ব্রেসলেট, আর বাঁ হাতে কালো ঘড়ি। ডার্ক রেড ঠোঁটে স্নিগ্ধ কোমল হাসি, প্রগাঢ় গভীর চাহনি। সেই চাহনিকে বারবার বিদ্ধ করছে তার সিল্কি চুলগুলো। কপালের মাঝে আছড়ে পড়েছে তারা। ফুরফুরে বাতাসে তাদের সে কি গর্ব। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো এই ছেলে নির্লজ্জতার সব সীমায় পৌঁছে শার্টের তিনটে বোতাম নিদারুণভাবে খুলে রেখেছে, যার দরুন তার লোভহীন বুকটা উদার হয়ে আছে। হীরকে বারবার এটুকুই মারাত্মক লজ্জা দিয়ে মেরে ফেলছে। তার মন মস্তিষ্ক সবই ক্রমশই তার বিপরীতে চলে যাচ্ছে, হয়ে উঠছে তার বিপক্ষ। হীর আর দেখতে না পেরে ঢোক গিলল। দৌড়ো দৌড়ো বুকে খানিক পিছিয়ে গেল। বুকের ভেতর ঘন্টি বাজছে তার। কাঁপা কাঁপা হাত তুলে বুকের উপর রাখলো হীর। খুব বেশি বেড়ে যাচ্ছে হৃদস্পন্দন। মনের স্বাভাবিক উত্তেজনাটুকু আরো দ্বিগুণ করে দিয়ে সুদর্শন মহোদয় তার কোমর জড়িয়ে নিজের খুব কাছে নিয়ে এলো তাকে। হীর চমকে উঠে কুঁকড়ে গেল। নিজেকে ছাড়িয়ে নিতে উদ্যত হলেই শাবাব আলতো করে তার গালে হাত রাখল। তাতে যেন হীরের দমবন্ধ হওয়ার পালা। সে দমবন্ধ করেই দেখতে লাগলো শাবাবের কার্যকলাপ। শাবাব হীরের গালে আলতো করে স্লাইড করতে করতে মৃদু স্বরে বলল, গুড মর্নিং হীরপরি। শাবাবের কথায় হেঁচকে উঠে গেল হীরের। হীর দুহাতের মুখ চেপে ধরল। চোখ জোড়া বড় বড় করে শাবাবের দিকে তাকাতেই শাবাব চমৎকার হাসল। হীর মিইয়ে পড়ল শাবাবের মোহনীয় হাসিতে। তার মনেও ভর করল তীব্র অনুভূতি, কিন্তু মুহূর্তেই সেই অনুভূতির অবসান ঘটল। শাবাব উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল তার ঠোঁটে। হীরের দম আটকে গেল। চোখ জোড়া গোলাকারের স্বাভাবিক আকারে অতিক্রম করে এবার যেন বেরিয়ে আসবে। হীর নড়ে চড়ে উঠতেই শাবাব সোজা হয়ে বসল। তার চোখে মুখে বিন্দুমাত্র পরিবর্তন নেই। একই অনুভূতিতে আবারও আঁকড়ে নিল হীরের ওষ্ঠদ্বয়। হীর খামচে ধরল তাকে। মুহূর্তেই চিৎকার শুরু করলো কেউ, বিকট চিৎকার। সেই চিৎকারের উৎস হীর খুঁজে বের করতে পারছে না, কিন্তু মুহূর্তেই আবার পেল। মনে হচ্ছে তার কানের কাছে বসে কেউ বিকট আওয়াজে চিৎকার করছে, খুবই বিদঘুটে চিৎকার। হীর বিরক্তি নিয়ে চোখ খুলতেই দেখল এশা তার হাত চেপে ধরে চিৎকার করছে। হীর বুঝে উঠতে পারল না সে অদ্ভুত ভঙ্গিতে এশার চিৎকার শুনে যাচ্ছে। পাশ থেকে মিলি বলে উঠল, হীর, কি করছিস তুই? ওকে এভাবে খামচে ধরলি কেন? হীরের বুকের ভিতরটা ধক করে উঠল। এশার দিকে অবাক চোখে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করতেই দেখতে পেল সে সত্যি সত্যি এশার হাত খামচে ধরেছে। তার মানে এতক্ষণ সে স্বপ্নে ছিল। ও শিট! হীর অদ্ভুত শব্দ করে ধরপড়িয়ে উঠে বসল। অস্বস্তি নিয়ে চারপাশে তাকাতে দেখল ফকফকা হয়ে আছে। দিনের আলো ফুটেছে কম করে হলেও ঘন্টা 3 পেরিয়েছে, মানে ঘড়িতে এখন সময় হচ্ছে 8:10। হীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল নিজের অস্বস্তি লুকাতে। এতক্ষণ যাবৎ শাবাব আর তার ড্যাশিং লুক সবটাই স্বপ্নের মধ্যে ছিল, আর সে শাবাবকে ভেবে এশার হাত খামছে। ছি ছি ছি, কি বিদঘুটে ব্যাপার। হীর এশার দিকে একবার অনুনয়ের দৃষ্টি নিক্ষেপ করে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। এই স্বপ্নের কথা কেউ যদি কোনো ক্রমেও জানতে পারে তাহলে যে মান সম্মান পুরো পানি পানি হয়ে যাবে। বিশেষ করে শাবাব, অবশ্যই তার থেকে লুকিয়ে থাকতে হবে। 11টা বাজতেই রং খেলার ধুম পড়ে গেল বিয়ে বাড়িতে। বাড়ির গার্ডেনে ছোটরা হইহুল্লোড় করে রং খেলছে। ছোট বড় কাউকেই বাদ রাখছে না। যে তাকে যেখানে পাচ্ছে সেখানে বসেই রঙের ভিতর চুবিয়ে দিচ্ছে। শাবাবের পায়ের ব্যথা এক রাতের মিরাক্কেল ঘটে ভ্যানিশ হয়ে গেছে। কখন কিভাবে ব্যথা সরে গেল সে ব্যতীত আর কেউ বলতে পারবে না। শাবাব তার টিম মেম্বারদের গতকাল রাত থেকেই তার সঙ্গে রেখে দিয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত তারা এ বাড়িতেই থাকবে অতিথি হিসেবে। সেই আদেশ নাজমা বেগমের। সারা জীবন কাজ কাজ করেই তো কাটাবে, তাহলে বিয়ের এই কয়টা দিন একটু কাজ মুক্ত থাকো। ভোরের আলো ফুটতেই তার আদেশ মেনে হীরের তার সঙ্গে দেখা করার কথা ছিল, তার ঝুমকো জোড়া ফেরত নেওয়ার জন্য। কিন্তু হীর তার কথা অনায়াসে অমান্য করে গেল। তার সাথে দেখা তো দূর, এখনো অবধি তার সামনেই পড়ল না। এগুলো কি সব ইচ্ছাকৃত নাকি কোনো সমস্যায় পড়ল? এসব ভাবনাকে প্রশ্রয় দিতে না চেয়েই চলে গেল শাবাব।
উদ্দেশ্য হীরকে খুঁজে বের করা। যদি সে তার আদেশ ইচ্ছে করে অমান্য করে থাকে তবে তো খবর আছে তার। সবার হৈহুল্লোড়ের মাঝেই এক কোণে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে হীর। রং খেলতে তার ইচ্ছে করছে না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। সকালের সেই উদ্ভট স্বপ্নটা বড্ড জ্বালাচ্ছে তাকে, মাথা থেকে কিছুতেই বের হচ্ছে না। কেবল থেকে থেকে তার মনে করিয়ে দিচ্ছে সেই মুহূর্ত। বারবার মনে পড়ছে শাবাব তার ঠোঁটে গভীর স্পর্শ এঁকেছে। ভীষণ অস্বস্তিতে মাথা ঝিমঝিম করছে তার। বুক ছিঁড়ে তপ্ত দীর্ঘশ্বাস পড়তেই আবারও হলো দম আটকে যাওয়ার পালা। সেই একই ধরনের ড্রেস আপের সামনে এসে দাঁড়ালো শাবাব। অফ হোয়াইট শার্ট, ব্লু প্যান্ট, ডান হাতে ব্রেসলেট, বা হাতে ঘড়ি। শার্টের তিনটে বোতাম নির্লজ্জভাবে খোলা। তবে আগের বারের মতো এবার সেই ঠোঁটের চাহনি নেই। তার ডার্ক রেড ঠোঁটখানাও আকর্ষণীয় হয়ে নেই। এবার তার চোখে রাগ আছে, চাহনিতে তীক্ষ্ণতা আছে, কপাল কিঞ্চিত কুঁচকে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। আর কিছু পর্যবেক্ষণ করার সুযোগ হলো না। তার আগেই শাবাবের প্রশ্নের ঝড়ের প্রকোপ শুরু হলো। কাল তোকে বলেছি না, ঘুম ভাঙতেই সর্বপ্রথম তুই আমার সাথে এসে দেখা করবি। আশেপাশে কেউ ডাকলেও শুনবি না, সোজা আমার রুমে এসে হাজির হবি। আমার বলা সত্ত্বেও তুই এলি না। কত বড় সাহস হয়েছে তোর! তুই আমার কথা অমান্য করিস। কি হলো, ফ্যাল করে তাকিয়ে কি দেখছিস? জবাব দে। হীর ধমক খেয়ে চমকে উঠল। আমতা আমতা করে কথা জোগাতে নিলেই শাবাব তার হাতটা শক্ত করে চেপে ধরল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাতাসের গতি আটকে রেখে তারাও আগে শাবাব হীরকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। মনিকা তীক্ষ্ণ নজরে সবটাই পর্যবেক্ষণ করল। ঠোঁটের কোণে বাঁকা হাসি, হাসতে হাসতেই নাসূচক মাথা নাড়ল সে। পুনরায় শাবাব আর হীরের যাওয়ার পানে তাকিয়ে মৃদুস্বরে বলল, এত প্রোটেকশন দিয়ে কি হবে ডিয়ার? শত্রু যখন ঘরের ভেতরেই থাকে। কথাটা বলেই হেসে উঠল সে, বিভৎস বিদঘুটে হাসি। শাবাব কোনো জায়গাতেই থামল না। হীরকে নিয়ে সরাসরি তার রুমের দিকে রওনা হলো। সামনে তরি, এশা, মিলি, আদ্র, আভি, কিরণ, ইভান আরো অনেকে পড়ল। কিন্তু তাদের দিকে শাবাব তাকানোর সময় হলো না। হীর নিজের অবস্থায় লজ্জায় কুঁকড়ে গেল। এতগুলো মানুষের সামনে শাবাব কেমন করে তাকে নিয়ে এলো? সবাই মনে মনে কি ভাবছে? আর তরি, সে তো হাঁ করে তাকিয়েই ছিল। তার নিশ্চয়ই খুব জেদ ধরেছে শাবাব তাকে নিয়ে এভাবে চলে যাচ্ছিল বলে। নিশ্চয়ই মনে মনে খুব করে বকেছে। ভাবছে হয়তো সুযোগ পেলে এর প্রতিশোধ সে তুলবে, নিশ্চয়ই তুলবে। উফ, ছাড়ো তো। কথাটা বেশ জোরে সোরে বলে উঠল হীর। শাবাব হ্যাচকা টানে হীরকে সামনে এসে দাঁড় করিয়ে অবাক চোখে তাকালো। কি বললি তুই? হীরের চোখ জোড়া গোলাকার হয়ে উঠল। রাগের বশে সে চেঁচিয়ে উঠল শাবাবের প্রতি। এবার শাবাব কি করবে, কি করে তুলবে এর শোধ? হীর চোখ জোড়া খিচে বন্ধ করে নিয়ে অতি দ্রুত নিঃশ্বাস ফেলল। বুকে বল এনে আবারও চোখ মেলে তাকালো শাবাবের দিকে। কিন্তু শাবাবের রক্তিম চোখের দিকে চোখ পড়লেই আর কিছু বলতে পারছে না সে, কথাই আওড়াতে পারছে না। অতি কষ্টে যেটুকু বের হলো সেটুকুই চোখ বুজে একদমে বলে ফেলল, আমি কিছু বলিনি। দিন দিন বড্ড বেশি অবাধ্য হচ্ছিস তুই। একটা কথা একবার বলে শোনানো যায় না? বেশি পাখনা গজিয়েছে তাই না? বড্ড বেশি উড়ছিস আকাশে। ওই পাখনা যদি আমি না কেটেছি তো আমার নামও সাদমান সাবাব নয়। মনের রং লাগা বের করব আমি, ডেটল দিয়ে মনের সব রং ধুয়ে দিব। ইডিয়েট! শাবাবের কথায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থা হীরের। এ কেমন কথার ধরন বিলেত ফেরত বাবু? ওই দেশ থেকে কি এসব শিখলো? হীরের দম ফেটে হাসি চলে এলো। কিন্তু এই মুহূর্তে হাসির হটা উচ্চারণ করলেও যে শাবাব তার গর্দান দিবে, তাই নিজের অদম্য ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে শক্ত হয়ে রইল। শাবাব দাঁতে দাঁত চেপে হীরের উত্তরের প্রতীক্ষা করছে। কিন্তু হীর নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দেখে বোধ হচ্ছে শাবাবের কোনো কথাই তার মগজ ছুঁতে পারেনি, আর তাই তাকে অনুভূতি প্রমাণও করতে পারেনি। শাবাব আরো চেতে গেল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এই মেয়েটা বড্ড বেশি অবাধ্য। একটা মানুষ কথা বললেও তার কিচ্ছু যায় আসে না। একটা মানুষ কেন বলছে? সে তো ইচ্ছে করেই তার কথার উত্তর দেয় না। তবে এবার জবাব দিবে, কারণ জবাব দিতে সে বাধ্য হবে। শাবাবের মস্তিষ্ক শয়তানি বুদ্ধির পরিচালনা করে ঘটনা ঘটাতে বেশি সময় ব্যয় করল না। শাবাব হঠাৎ করেই ঘটিয়ে ফেলল অদ্ভুত কাণ্ড।
আকস্মিক হীরের কোমর জড়িয়ে তাকে কাছে টেনে এনে মুখ ডুবিয়ে দিল তার গলায়। হীর কারেন্টের শক খেয়ে শক্ত হয়ে গেল। মূর্তির মতো একই জায়গায় স্থির থেকে উপলব্ধি করল তার গলায় চিনচিনে ব্যথা। আর তৎক্ষণাৎ মনে পড়ে গেল তার সঙ্গে কি ঘটে যাচ্ছে। ব্যাপারটা উপলব্ধি হতেই হা করল বিকট চিৎকারের উদ্দেশ্যে, কিন্তু সেই মহান কাজও করতে দিল না শাবাব। সে তার কাজ সম্পূর্ণ করার মাঝেই মুখ চেপে ধরল হীরের। নিজে মুখ তুলে বিরক্ত কণ্ঠে বলল,